হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমরেড। দেখো, আজকের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব। প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি থাকো। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেব, প্রত্যেকে ভালো করে আগে লেখা প্র্যাকটিস করবে, কিভাবে কি লিখতে হবে, কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ক্লাসে দেখব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, যারা ডাব্লিউপি আর কেপি কে টার্গেট করছো তাদের জন্য ইউটিউবের উপর ফ্রি সেশন হতে চলেছে। অবশ্যই করে তোমরা এই সেশনগুলোতে জয়েন করবে, যেখানে টার্গেট করা হচ্ছে মেন্সকে বিশেষ করে। ওকে, তো অবশ্যই করে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, যেখানে তোমরা ক্লাসের আপডেট পেয়ে যাবে, ক্লাসের যত সমস্ত পিডিএফ নোটপত্র সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, তো তোমাদের রুটিন কিন্তু দিয়ে দেওয়া হবে, আর ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, এটার প্রত্যেকে জয়েন করে নেবে। যারা এখনো জয়েন করনি বা যারা এখনো জানো না, অবশ্যই করে জয়েন করে নেবে। চলো তো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, যারা এখনো অনলাইন ব্যাচে জয়েন করনি, যারা পিএসসি ক্লার্কশিপ আর মিসলিনিয়াসকে টার্গেট করছো, অবশ্যই করে এই ব্যাচে জয়েন করে যাও। কারণ তোমাদের এক্সামের ডেট তোমরা জানো, বেশি সময় আর নেই। আর যারা ভাবছো যে মার্কস কম এসছে, একটু ডাউটের মধ্যে আছো যে রেজাল্ট বের হবে তারপর জয়েন করবো, এরকম ভেবো না। কারণ তোমরা জানো এর পরের বছরেও তোমাদের ক্লার্কশিপ বলো মিসলিনিয়াস বলো, দুটো এক্সামই হবে। তো প্রিপারেশন যদি এখন থেকেই নিতে থাকো, কোনো প্রবলেম হবে না, কারণ আলটিমেট সেই পরে গিয়ে তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, তো যারা যারা জয়েন করতে চাও, অবশ্যই করে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশনটা। প্রত্যেকে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে এ মেটালিক পার্ট অফ এ মেশিন। মানে কোশ্চেনটা একদমই সহজ, যদি তুমি একদম শর্ট ওয়েতে দেখো কোশ্চেনটা কয়েক সেকেন্ড লাগবে করতে, কিন্তু আমাদের যেটা করতে হবে লেখার মাধ্যমে দেখতে হবে, পুরো জিনিসটা কিভাবে করতে হবে খাতায় সেটা দেখবে। ওকে, খেয়াল করো, বলেছে মেটালিক পার্ট অফ এ মেশিন ইজ মেড ফ্রম এ মিক্সচার কপার জিঙ্ক অ্যান্ড লেড। তার মানে একটা যে ধাতুর তৈরি মেশিন আছে, সেটা কি কির মাধ্যমে তৈরি হচ্ছে? কপার মানে তামা, জিঙ্ক আর লেড। জিঙ্ক বলতে দস্তা, আর লেড বলতে এখানে সীসা। এই ওয়ার্ডটা কিন্তু উল্লেখ করতে হবে। তুমি ওই ইংলিশ টার্ম যদি ইউজ করো, যারা ইংলিশে করবে তাদের তো প্রবলেম নেই, কিন্তু বাংলায় করলে অবশ্যই কিন্তু এটা লিখবে। তো চলো স্টার্ট করা যাক। দেখো বলেছে, আগে লেখো, একটি ধাতুর তৈরি মেশিনে ফার্স্টে কি আছে? তামা, তারপর একটা জিঙ্ক মানে দস্তা, তামা দস্তা এবং সীসার অনুপাত আছে। কি অনুপাতে আছে দেখো, ফার্স্টে লেখা আছে 13:6:1, এটা আছে এই পার্টটু। তো নেক্সট কি বলেছে? ইফ ওয়েট অফ জিঙ্ক ইজ আ পার্ট অফ 90 কেজি, এটা আছে। দেন দ্য টোটাল ওয়েট অফ পার্ট উইল বি, তার মানে মোট বের করতে বলেছে। তো এটা রেসপেক্টে কোশ্চেনটা একদমই সহজ। তো এখান থেকে মেন জায়গাটা লিখবে, ধরি মেশিনটিতে তামার পরিমাণ আছে। দেখো, নর্মালি যে কোনো ভ্যালু যদি রেশিওতে থাকে, আমরা জানি কিছু মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল ভ্যালুতে যায়। তো এখানে জানি যেটা 13 আছে, এটাকে 13x ধরে নাও, 13x। আর যেহেতু এখানে তোমার একটু খেয়াল রাখবে, দেখো তোমার ইউনিটটা দেওয়া আছে কেজি, তাহলে কেজি লিখতে হবে, নর্মাল রেখে দিলে হবে না। ওকে, তো লিখে ফেলো এত কেজি। আর এটা বাংলায় লিখবে, ইংলিশে নয় কিন্তু, কারণ তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। তাহলে এত কেজি এটাকে ধরলাম, আর এখানে এক্স যেটা ধরেছো, অবশ্যই করে এক্সটাকে নট ইকুয়ালস টু 0 দিয়ে দেবে। কারণ কিছু যারা খাতা চেক করবে, যদি সেরকম টিচার থাকে, তো এখান থেকে কিন্তু মার্কস কেটে নিতে পারে, কারণ এক্স এর মান ওখানে 0 পুট করতে পারবে না। ওকে, তার জন্য নট ইকুয়ালস টু 0 অবশ্যই পুট করে দেবে। এবার দেখো তামার পরিমাণটা লিখলাম, এবার কি আছে? এবার নেক্সট বলেছে তোমার জিঙ্ক মানে দস্তার পরিমাণ। তো লেখো মেশিনটিতে
দস্তার পরিমাণ আছে, এই যে ডট দিচ্ছি যেটা, এটা তোমরা একবারে লিখে দেওয়ার চেষ্টা করবে, কারণ এইটা ডট দেওয়ার থেকে বেটার পুরো লাইনটাকে তুলে দাও, ওটাই বেস্ট হয়। ওকে, তাহলে এটা রেসপেক্টে কত হবে, এটা 6x, এটা 6x এত কেজি, এত কেজি। ওকে, নেক্সট কি বলেছে আবার, নেক্সট আছে ওখানে লেড, তার মানে বলেছে মেশিনটিতে, লেড বলতে এখানে সীসা, সীসার পরিমাণ আছে কত, এখান থেকে শুধুমাত্র সিঙ্গেল 1 আছে, তার মানে এটা কত হয়ে যাবে, এখান থেকে শুধু এক্স হয়ে যাবে, এত কেজি। ওকে, ক্লিয়ার। তো এই পার্টটুক তো লিখলাম, এবার এটার রেসপেক্টে আমাকে কোশ্চেনে একটা ডেটা দেওয়া আছে, যে দেখো ডেটাটা কি, এটার রেসপেক্টে তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে বলেছে ইফ দ্য ওয়েট অফ জিঙ্ক বলেছে কত 90 কেজি, তার মানে এইটা তোমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তার মানে কোশ্চেনের অ্যাকর্ডিং ওটা আছে, তার মানে ওটাকে তুমি যখন লিখবে প্রশ্নানুসারে ওটাকে কাজ করতে হবে। চলে আসুন নেক্সট পেজে, আমি এটাকে লিখলাম প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দেখো কি দেওয়া আছে, কার ভ্যালুটা দেওয়া আছে এখানে, জিঙ্ক, তাহলে জিঙ্কের যে ভ্যালুটা সেটা আমার অ্যাকর্ডিং কত 6x, তাহলে এই 6x এর যে ভ্যালুটা সেটা এই কোশ্চেনে 90 আছে, তার মানে এটাকে লিখে ফেলো 6x ইকুয়ালস টু 90, তাহলে এটার অ্যাকর্ডিং তুমি নেক্সট লাইন x এর যে মানটা বের করবে সেটা 90/6, স্টেপ জাম্প করবে না একদম, তাহলে এটার অ্যাকর্ডিং x এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা কত হয়ে যাবে 15। ওকে, তাহলে 15 কেজি পেয়ে যাচ্ছি। তাহলে এবার এখান থেকে একটা লাইন তোমাকে লিখতে হবে বোথ সাইডে, তুমি এটাকে 6 নর্মালি এইভাবে আসে না, এটাকে কি করবে উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে পাই, এটা যে করেছো অবশ্যই লিখতে হবে, লিখে ফেলো উভয় পক্ষে ওকে, দেখো এই পার্টটুক করলাম, এবার এখান থেকে এক্স এর মানটা পেয়ে গেছি, তাহলে এক্স এর মান যদি পেয়ে যাই তো ইজি হয়ে গেল ব্যাপারটা, কারণ কোশ্চেনে বলেছে যে মোট যে ওয়েটটা হবে মেটালটার যে মেশিনটার সেটা কত, তাহলে মোট যেটা ওয়েট সেটা কি এদের অ্যাডিশনটা, তাহলে এখানে আমি লিখব মেশিনটির মোট ওজন কত হচ্ছে, যা যা আছে সব যা যা আছে ওটাকে অ্যাড করে দিলেই হয়ে যায়, প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে, ভুল করলে চলবে না। দেখো ফার্স্টে কি আছে 13x, তারপর 6x, দেখো 13x প্লাস 6x প্লাস এখানে x, আর পুরো পোর্শনটায় এত কেজি, এটাকে অবশ্যই লিখে দিতে হবে, আর কিছু নয়। এবার নেক্সট স্টেপে যদি দেখো এটা কত হচ্ছে 19 আর এটা 20, তার মানে এটা 20x হচ্ছে, কত 20x এত কেজি। এবার এটার অ্যাকর্ডিং তুমি x এর মানটাকে এখানে বসিয়ে দাও, তাহলে x এর মান এখানে আমি কত পেয়েছি 15, তো 15কে বসিয়ে দাও, তাহলে এটা কত হচ্ছে 300, কত 300, এখানে জাস্ট লিখে দেবে x ইকুয়ালস টু 15 বসিয়ে পাই। ওকে, এটুক জাস্ট লিখে দিলাম, এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এত কেজি, তার মানে মোট ওয়েট যেটা হচ্ছে যেটা চাইছে সেটা কত হচ্ছে এত কেজি। এবার খেয়াল করো তোমার পুরো পোর্শনটা যা যা লিখলাম, এবার লাস্ট লাইনে গিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা উত্তরটা লিখে দিতে হবে, আর কিছু নয়, এখান থেকে উত্তরটা লিখে দেবে জাস্ট, আমি এখানে লিখলাম না জায়গা নেই বলে, তোমরা স্টেপটা করে নিও এটা। ওকে, তো এই ছিল, এটা একটা ছোট্ট কোশ্চেন ছিল একদম বেসিকের উপরে। চলো নেক্সট চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন বলেছে আউট অফ এ সাম অফ, বলেছে 9200 টাকা, এইটা তোমার একটা প্রিন্সিপাল আছে সাম আছে, এবার সেটাকে বলেছে অ্যামাউন্ট ওয়াজ লেন্ট অ্যাট রেট 5% পার অ্যানাম অ্যান্ড দ্য রেস্ট, মানে কিছু পরিমাণ টাকা তোমার কাছে দেওয়া আছে 9200 টাকা, সেটাকে ধার দেওয়া হয়েছে কত 5% হারে, আবার বাকি কিছু অংশ আছে সেইটাকে ধার দেওয়া হয়েছে 8% হারে। ওকে, তাহলে টোটাল যে রিসিভ হচ্ছে
সেটা 3 বছরের ক্ষেত্রে সেটা বলেছে 1821। তাহলে বলেছে 5% হারে যেটাকে ধার দেওয়া হয়েছিল সেটা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা আর কি। ওকে, তাহলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের অ্যাকর্ডিং আমি যদি এখান থেকে স্টার্ট করি যে 9,200 টাকা যেটা আছে এটাকে ধরো প্রথম পার্টটা লেখো 9,200 টাকাকে 9,200 টাকা এটাকে 9,200 টাকাকে দুটি অংশে ধার দেওয়া হয়েছে। হয়েছে? গেল? এটা লেখা, আমি জাস্ট লিখলাম, মানে যা ইনফরমেশন আছে সেটাই লিখে দিলাম। ধরি এবার এবার মেন জায়গাটা স্টার্ট করছি। ধরি 5% হারে 5% বার্ষিক সুদের হারে x টাকা ধার দেওয়া হয়েছে। ওকে, গেল। অতএব অতএব কথাটা না সাইন দেবে না, লিখে দেবে পুরোটা। ওকে, অতএব বাকি দেখো 9,200 টাকার মধ্যে যদি এক্স হয়ে গেছে ইউজ, তাহলে বাকি থাকবে কত? 9,200 মাইনাস এক্স। তাহলে অতএব 9,200 মাইনাস এক্স টাকা কত পার্সেন্ট হারে? বাকিটা 8% হারে। বলেছে না যে রেস্ট, রেস্ট মানে কি? বাকিটুকু। তাহলে অতএব বাকি এত টাকা, এটাকে লিখে লিখে দিতে পারো যে এত টাকা বাকি লিখতে পারো, এখানে বাকি কথাটা ইউজ করে দাও। বাকি এত টাকা 9,200 মাইনাস এক্স টাকা 8% বার্ষিক সুদে ধার দেওয়া হয়েছে। ওকে, গেল। তাহলে এই পার্টটুক পড়ে ফেললাম। এবার পুরো পোর্শনটা আমার কাছে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ডিভাইড করে দেব দুটো ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখো অন্য কালি ইউজ করে আমি লিখে দিচ্ছি। এখান থেকে ধরো আমি লিখলাম প্রথম ক্ষেত্রে আসল P1 সমান সমান কত বলেছে? আমি ধরেছি কত? এক্স টাকা। ওকে, গেল। সুদের হার R1 দিয়ে দাও, এটা R1 সমান সমান কত? 5%। ওকে, তাহলে এখান থেকে পি পেলাম, আর পেলাম, আর টি কত? 3 বছর দেওয়া আছে। দেখো টোটাল ইন্টারেস্ট রিসিভড আফটার 3 ইয়ার্স, মানে দুটো ক্ষেত্রেই টাকা যেটা টাইম পিরিয়ড আছে সেটা 3 ইয়ার্স। তাহলে লেখো সময় আর ব্র্যাকেটে T1 দাও, কারণ প্রথম ক্ষেত্রে এটা বলছে এটা 3 বছর, অবশ্যই এর বছরটা লিখবে। ওকে, এটা প্রথম ক্ষেত্রে গেল। এবার চলে আসো দ্বিতীয় ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এবার চলে আসো দ্বিতীয় ক্ষেত্রে। আরেকটা পেজ নিয়ে আমি, দেখো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আসল আসল কত? P1 P2, এটা আসলটা কত হবে? P2, কারণ আগেরটা P1 ধরেছে, তাহলে এটা P2। P2 যদি আসল হয় তাহলে এটা কত হচ্ছে? 9,200 মাইনাস এক্স, এই টাকাটা ইউনিট লিখতে ভুলবে না অবশ্যই করে। ওকে, গেল। এখানে সুদের হার R2 কত আছে? 8%। ওকে, সময়
এটাকে T2 বলছি, কত এটা সেম ইয়ার মানে 3 বছর, দুটোর ক্ষেত্রেই একই টাইম ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে দুটোর ক্ষেত্রে একই টাইম আমি ব্যবহার করেছি। এবার সেম এখান থেকে আমি যদি চলে আসি যে দুটো যে আমার ইন্টারেস্ট আছে সেই দুটোকে মার্জ করে দেব, তাহলে মার্জ করে দেওয়ার ফলে আমার সেটা কোশ্চেনে দেওয়া আছে, তার মানে ওটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, বা বাংলায় লিখলে লিখবো প্রশ্নানুসারে। তো লিখে ফেলো এটাকে, আমরা কি লিখছি, লেখো প্রশ্নানুসারে। লেখো প্রশ্নানুসারে, তাহলে আমরা কি পাচ্ছি এটার ক্ষেত্রে P1R1 ইন্টু T1 বাই 100 প্লাস এখান থেকে P2R2 ইন্টু T2 বাই 100, এটা গেল। টোটাল যেটা পাচ্ছি সেইটা কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে কত, 1812, 1812। ওকে, এবার এই যে ফর্মুলাটা ইউজ করেছি এটাকেও তোমাকে পাশে নোট করে দিতে হবে যে আমরা কিসের জন্য এটা ইউজ করছি, মানে এটা কার ফর্মুলা। তো এখান থেকে জাস্ট নোট করে দাও, আমরা কি জানি, I ইকুয়ালস টু PRT বাই 100, PRT বাই 100। আর এখানে P এর পরিচয় দেবে, P মানে আসল, আর এর পরিচয় দেবে, আর মানে সুদের হার, P এর ক্ষেত্রে সময়, এটা লিখে দেবে, জাস্ট লেখা উচিত। ওকে, তাহলে এখান থেকে নেক্সট যে স্টেপে আমরা করব, জাস্ট মানগুলোকে পুট করে দেব যে কি কি মান আছে এটা রেসপেক্টে। দেখো আমি এখানে নেক্সট লাইনটাই লিখছি, দেখো ফার্স্টের ক্ষেত্রে আমার কত আছে টাকাটা, x টাকা, আচ্ছা, আর রেট কত আছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এটা 5 আছে, তো লিখে ফেলো 5, এটা 5, আচ্ছা, আর এখান থেকে টাইমটা দেখো 3 আছে, আর এটা 100। ওকে, গেল। প্লাস পরের কেসে এটাই দেখো তোমার 9200, এটা না 9200, তো দেখো 9200, হ্যাঁ, ওটা থেকে জাস্ট এক্স বাদ দিয়ে দাও, কারণ এক্স ইউজ হয়ে গেছে। তাহলে এইটুক আসল পড়ে আছে, যেটা রেট তোমার 8 করে নেবে, যে 8, তাহলে এটাকে 8-এর রেসপেক্টে গুণ করে দাও, আর টাইম তোমার 3, আর এটা দেখো 100 আছে, আর এটা 1812 চলে আসবে, 1812 চলে আসবে, ব্যাস এইটুক করলেই হয়ে যাবে। এবার নেক্সট লাইন কি হবে, নেক্সট লাইনে আমি কি করলাম, সবাইকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সেটাও লেখা উচিত, অবশ্যই লিখবে যে আমি উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই, ওটা লিখে দেবে। তাহলে নেক্সট লাইনটা এটা দেখো আমি করে দিচ্ছি, 3 5 15x হবে একটা, প্লাস এটার ক্ষেত্রে 3 8 24, তার মানে এটাকে মাল্টিপ্লাই করলে 9200 ইন্টু এটা 24 আসবে, আর এখান থেকে মাইনাস করলে এটা 24x হয়ে যাবে এটার রেসপেক্টে, আর এটা হয়ে যাবে 1812, এটা 00। এবার এই পুরো বড় পোর্শনটাকে ওইদিকে এইদিকে নিয়ে আসবে এটা, আর এইটা থেকে এটাকে মাইনাস করবে, মানে 15x থেকে 24x মাইনাস করবে, মাইনাস করে টোরে এদিক ওদিক করে x এর মানটা পেয়ে যাবে। আমি এখান থেকে জায়গা নেই, কিন্তু আমি অ্যান্সারটাকে এখানে তোমাকে ক্যালকুলেট করে বা মার্ক করে আমি বলে দিচ্ছি, এখানে পাশে লিখে নাও। এখান থেকে পুরো পোর্শনটাকে যদি সলভ করো, তোমার x এর যে মানটা আসবে, এখান থেকে আমি লিখে দিচ্ছি যে x এর যে আমার মানটা এখানে বের হবে, লাস্টের লাইন, অনেকগুলো স্টেপ হবে, এই স্টেপগুলোকে তোমরা অবশ্যই স্কিপ করবে না, স্টেপগুলোকে করবে কিন্তু। ওকে, তাহলে সেটা যেটা হবে সেটা হয়ে যাচ্ছে 4400, এইটা হয়ে যাবে তোমার এক্স এর মানটা, ঠিক আছে, একটু দেখে নেবে এক্স এর মান এটা হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর মানটা আমি যদি পেয়ে যাই, কোশ্চেনে আমাকে বের করতে বলেছে কি, কোশ্চেনে বলেছে দ্য সাম, এই যে এই পার্ট কোশ্চেন, দ্য সাম লেন্ট এট 5%, মানে 5% আছে তোমার প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে কত টাকা রেখেছিল সেইটা আমার দরকার পড়বে। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার যে টাকাটা রেখেছে সেটা কত, সেটাই তো আমি এক্স ধরেছিলাম, তার মানে এত টাকা প্রথম ক্ষেত্রে রেখেছে, তার মানে এটাকে তোমার একটা উত্তর করে লিখতে হবে, ঠিক আছে, মানে কোশ্চেনের এটা তো অ্যান্সার পেলে যে এক্স এর ভ্যালুটা, তাহলে এবার লিখবে সাজিয়ে, কি লিখবে যে 5% হারে প্রথম ক্ষেত্রে যে টাকাটা রাখা হয়েছিল সেটা 4400 টাকা, তাই তো 4400 টাকা, ওটা লিখে দেবেন জাস্ট এখানে উত্তর বলে, তাহলেই হয়ে যাবে। এখানে উত্তরটাকে জাস্ট গুছিয়ে একটু লিখে দিলেই হয়ে যাবে। এই ছিল পুরো অ্যাপ্রোচ যে কিভাবে কি করতে হবে। চলে আসুন নেক্সট কোশ্চেনে, নাম্বার 3 কি বলেছে। নাম্বার 3 এর কোশ্চেনটা দেখো, ভালো করে পড়ো আগে নিজেরা, নাম্বার 3 এর কোশ্চেনটা বুঝে নাও।
বলেছে ইফ এ ট্রেন রান অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড, মানে গড় গতিবেগ দেওয়া আছে 42 কিলোমিটার পার আওয়ার, দেন ইট কভার এ সার্টেন ডিস্টেন্স 45 মিনিট। আচ্ছা, তাহলে কোশ্চেনটা লেখো যে একটি ট্রেন 42 কিমি, বাংলায় লিখবে, কিমি পার ঘন্টা গড় গতিবেগ, অ্যাভারেজ স্পিড বলেছে না, তার জন্য গড় গতিবেগ লিখবে। গড় গতিবেগে ওরটায় প্রবলেম করছে, দাঁড়াও। গড় গতিবেগে 45 মিনিটে, এটাও লিখে দেবে 45 মিনিট, বাংলায় লিখবে মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। অতিক্রম করছে, ওকে। এবার এখানে বোঝার বিষয় হচ্ছে, দেখো ইউনিটটা আলাদা। কি ইউনিট? এখানে খেয়াল করো, আমি যেটা লিখলাম এখানে, এইটার দেখো ইউনিট কিলোমিটার পার আওয়ার আছে, আর এখানে দেখো টাইমে আছে 45 মিনিট। এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কিভাবে চেঞ্জ করব, লেখো, এখানে লিখে ফেলো যে ট্রেনটির সময় লাগছে কত, 45 মিনিট। 45 মিনিট, তাহলে 45 মিনিটকে আমি যদি ঘন্টায় নিতে চাই, তাহলে এটাকে 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এত ঘন্টা পেয়ে যাব। আর কেন চেঞ্জ করছি এটাকে পাশে ব্র্যাকেটে লিখে দেবে, কারণ এখানে আমরা জানি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এই ইউনিটটাকে একটু লিখে দেবে, ওকে। তো এবার এটাকে কেটে দেখাও, 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, তাহলে কত হচ্ছে 3/4। কত হচ্ছে এটা, 3/4, 3/4 এত ঘন্টা। 15 দিয়ে কেটে দাও, 4 15 60, 3 15 45 গেল। তাহলে এত টাইম লাগছে। কোশ্চেনে নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য স্পিড, মানে স্পিড বের করতে হবে। দ্য ট্রেন মাস্ট রান টু রিডিউস দ্য টাইম টু সেম জার্নি টু 35 মিনিট, মানে তার টাইমটাকে কমাতে চাইছে। আগে যেখানে 45 মিনিট লাগছিল, এখন চাইছে 35 মিনিটে কভার করবে। তাহলে কি তার স্পিডটাকে বাড়াতে হবে অবশ্যই করে, তাহলে টাইম কম লাগবে। তো সেটা রেসপেক্টে দেখবো, কিন্তু তার আগে আমরা এখানে লিখবো নেক্সট লাইনে। আমি একটা পেজ নিয়ে নিই, দেখো লেখো, আমরা জানি, কেন এটা লিখলাম, কারণ দেখো এই টাইমের মধ্যে এই স্পিডে যদি যায় কতটা দূরত্ব গেছে সেটাকে বের করে নিই, তাহলেই হয়ে যাবে। তাহলে দূরত্ব বের করব, তাহলে আমরা কি জানি যে দূরত্ব সমান সমান কি হয়ে যায়, ডিস্টেন্স কি হয়, স্পিড ইনটু টাইম। তো সেটা লেখো, স্পিড মানে গতিবেগ গুণ স্পিড ইনটু টাইম মানে সময়, ওকে। এবার এখান থেকে আমি ডি এর মান পেয়ে যাবো, ডিটি ইউজ করতে হবে, জাস্ট দূরত্ব লেখো তাহলেই হবে। তাহলে গতিবেগ কত ছিল, গতিবেগ এখান থেকে 42 কিলোমিটার পার আওয়ার ছিল, তো লিখে ফেলো 42 এটা, ওকে 42। আর টাইম কত ছিল, টাইম 3/4 ঘন্টা, তাহলে 3/4 ঘন্টা দিয়ে দাও, ওকে। 3/4 করলাম, তো এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 21, তো এটা হচ্ছে 63/2 এত দূরত্ব। তার মানে এটা কিমিতে যাচ্ছে, তার মানে দূরত্ব, কারণ আমরা যা কিছু ইউনিট নিচ্ছি সেটা কিলোমিটার পার আওয়ার, তার জন্য এটা কিমিতে থাকবে, এত কিমি, ওকে ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, এবার এই সেম দূরত্ব বলেছে
35 মিনিটে যদি যায় তাহলে কত টাইম নেবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, যে একই দূরত্ব, লেখো এখানে একই দূরত্ব 35 মিনিটে যেতে হলে গতিবেগ হবে, এটা লিখে জাস্ট দাগ দিয়ে দাও। এবার আমরা বুঝছি কিভাবে এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার প্রসেসটা কি, আমাদের গতিবেগ লাগবে। তো আমরা কি জানি, গতিবেগ মানে কি হয়ে যায়, গতিবেগ মানে হয়ে যায় মানে তোমার স্পিডটা ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত লিখে ফেলো, পুরো ফর্মটা লিখবে, মানে দূরত্ব বাই সময়। তাহলে এটার রেসপেক্টে তুমি যদি দেখো দূরত্ব কত 63/2 লিখে ফেলো, 63/2, আর সময় কত, সময় এটার রেসপেক্টে আমার 35 মিনিট লাগছে। তাহলে 35টাকে তো লেখো 35, আর এটাকে 60 দিয়ে ডিভাইড করে দাও, কারণ ওটাকে ঘন্টায় চেঞ্জ করতে হবে, আমার ঘন্টায় নিয়ে যেতে হবে, তাই তো, নাহলে হবে না। যেহেতু চেঞ্জ করেছি তাহলে এখান থেকে চেঞ্জ করে আমরা যখন লিখবো এই যে লেখাটা, এটাও অবশ্যই পাশে লিখে দেবে যে 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা অবশ্যই লিখে দেবে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। কেন লিখছি, কারণ দেখো এটা চেঞ্জ করেছি ইউনিটটা। তাহলে আলটিমেট এটা যদি আমি এখানে একটু দেখাই, আমি পরের পেজ নিচ্ছি না, এখানেই দেখে দিচ্ছি, ওকে, একটু দেখে নাও। যদি এখান থেকে আমি যদি দেখাই এই লাইনটাকে, এখানে আমি দেখাচ্ছি, ওকে, তার মানে এটা 63 এটা 2 থাকলো, আর এই 60 এদিকে গুণ হয়ে যাবে, তার মানে উপরে গিয়ে তোমার 60 গুণ হয়ে যাবে, আর নিচে 35 থাকছে, নিচে 35। তাহলে এই পোর্শনটাকে সলভ করলেই তোমার অ্যান্সার চলে আসবে, বোঝা গেছে, কারণ এই 60টা গুণ হয়ে উপরে যাবে আর নিচে এই 2 চলে আসবে 35-এর সাথে। তো এটাকে ছোট করে একটু কেটে দাও, আমি কেটেও দিচ্ছি, এটা নিজেরা করে নেবে, ক্যালকুলেশনটাই কিচ্ছু নেই, জাস্ট লেখাটাই দেখতে হবে। এবার একটা জিনিস বোঝো, যে লেখাটা যে এই ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হবে তা নয়, কারণ এটা সেই মুখস্থ বিদ্যার মতো নয়, কারণ তোমার মাথায় যে ল্যাঙ্গুয়েজ আসবে সেটা ইউজ করতে পারো, কিন্তু স্টেপ জাম্প করবে না, অ্যান্সার যেন ঠিকঠাক আসে, আর পাশের এই লেখাপত্রগুলো যেন ঠিকঠাক থাকে, এটাই দেখতে হবে, আর কিছু নয়, ওকে। তাহলে এটার অ্যাকর্ডিং 7 দিয়ে কাটতে পারো, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 9 63, 9 বারে কেটে যাচ্ছে, আর এখান থেকে 5 দিয়ে কাটলে 12, আর 2 দিয়ে কাটলে এটা 6, আর 6 9 54, তার মানে কত পাচ্ছি 54। তার মানে এর যে স্পিডটা 54 কিমি পার ঘন্টা হবে, কিমি পার ঘন্টা হবে, ওকে, কিলোমিটার পার আওয়ার হবে, ক্লিয়ার। তাহলে আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট হলো। চলে আসুন নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। দেখো মেনসুরেশনের কোশ্চেন কিন্তু তোমাদের বিগত বছরেও দেখা গেছে, তো এবারেও আসার পসিবিলিটি আছে, তার জন্য কিন্তু আমরা এই টপিকে কোশ্চেনগুলো রাখবো। তো দেখে নাও কি বলেছে, রম্বসের কোশ্চেন আছে। আগে কোশ্চেনটাকে আমি বোঝাবো। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রম্বস হুজ পেরিমিটার বলেছে 164 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান ডায়াগোনাল ইজ 80 সেন্টিমিটার। তার মানে একটা রম্বস কেমন দেখতে হয় আগে দেখে নাও। আমরা রম্বস বলতে এরকম জানি, যার প্রত্যেকটা বাহু সেম, প্রত্যেকটা বাহু কি হবে রম্বসের সেম, মানে এটা যদি 5 সেন্টিমিটার, এটাও 5, এটাও 5, এটাও 5, মানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র সবকটা সাইড সেম হয়, ওটাকে যদি হালকা কাত করে দেওয়া হয়, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থেকে একটু হেলানো হয়, তাহলেই রম্বসে কনভার্ট হয়ে যাবে। এবার বোঝো, এবার আসো কোশ্চেনে। এবার এখান থেকে তুমি যদি এর ডায়াগোনালের কথা বলো, এর ডায়াগোনালের কথা বলো, মানে এই হচ্ছে এটা ডায়াগোনাল, এটা হচ্ছে একটা ডায়াগোনাল, ওকে। এবার এই ডায়াগোনাল বরাবর খেয়াল করো, কোশ্চেনে বলেছে, এটা বলেছে পেরিমিটার দেওয়া আছে 164, আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহু এ সেন্টিমিটার করে, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তার মানে টোটাল 4a আসবে, কারণ তোমার পেরিমিটার বলতে বোঝায় সবকটা বাহুর যোগফল, তাহলে সেটা যদি 4a হয়, সেটাই কোশ্চেনে দেওয়া আছে 164। তাহলে এর মান কত হয়ে যাবে নেক্সট স্টেপে, এর মান হয়ে যাবে, এটা 4 দিয়ে কাটলে এটা 41 হচ্ছে, 41।
তার মানে এ হচ্ছে 41, মানে এই বাহুটা কিচ্ছু নয়, এইটা মানেই তোমার 41 সেন্টিমিটার প্রত্যেকে, এটা মানেই 41 সেন্টিমিটার, এটা মানেই 41 সেন্টিমিটার, এটা 41। ওকে, এবার দেখো আমি যদি এটাকে আবার এই এই বরাবর যদি ডিভাইড করে দিই, এই বরাবর এই একটা ডায়াগোনাল পাচ্ছি, এই একটা ডায়াগোনাল, তাহলে এটার অ্যাকর্ডিং আমি একটা জিনিস তোমাদের খেয়াল করাই, দেখো ভালো করে, সেটা হচ্ছে এটা অলওয়েজ না এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাট করে তাহলে এটার রেসপেক্টে বুঝে নাও যে এইটুক, ধরো আমি এই পুরো পোর্শনটাকেই মানে এই যে ডট ডট দেওয়া যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের দৈর্ঘ্য একটা লেন্থ বলে দিয়েছে কত 80, বলেছে ওয়ান ডায়াগোনাল ইজ 80 সেন্টিমিটার, মানে একটা ডায়াগোনাল আমি 80 ধরে নিলাম, ধরো এটা নামকরণ করলাম এ, এটা বি, এটা সি, আর এটা ধরো ডি, আর মাঝখানেরটাকে ও দিলাম, তাহলে আমার এই যে বিডি বাহুটা আছে না, বিডি কর্ণটা, বিডি ডায়াগোনাল, ওটা আছে তোমার কত 80। তাহলে সব সময় মনে রাখবে যে রম্বসের যে ডায়াগোনাল দুটো একে অপরকে যখন কাট করে সেটাকে দুটো ইকুয়াল পার্টে কাট করে আর একটা 90 ডিগ্রি ক্রিয়েট করে, তার মানে 90 ডিগ্রি পাচ্ছি আর দুটো ইকুয়াল পার্টে হচ্ছে, তার মানে এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল হয়ে যাবে, তার মানে এইটার দৈর্ঘ্য আমি জাস্ট এইটুককে বলছি, এইটুকের দৈর্ঘ্য তোমার চলে আসবে 80 আছে, 80 অর্ধেক হয়ে যাবে, এটা 40 চলে আসবে, কত চলে আসবে 40। তাহলে এই যে পোর্শনটা আমি মার্ক করছি, এই যে এই পোর্শনটু, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে সেটার রেসপেক্ট এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা ভূমি বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, দেখো লম্ব বলতে এখানে কত আছে, এটার স্কোয়ার মানে 40-এর স্কোয়ার, ওকে, আর ভূমি বলতে এখানে কি আছে ওসি, তার মানে এটা ওসির স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে এই সিডি মানে 41-এর স্কোয়ারের যোগফলের সমান হয়ে যাবে, ওকে, এইটুক করবে। তাহলে এখান থেকে আমি যদি ওসির মানটা বের করতে চাই তাহলে ওসি স্কোয়ার রাখো, তাহলে এইটা হয়ে যাবে 41 আছে, তার এটা স্কোয়ার মাইনাস হয়ে যাবে এটা 40, তার এটা হোল স্কোয়ার, তাহলে এই পুরো পোর্শনটাকে করলে হয়ে যাবে। আবার ভুল করেও কেউ 41-এর স্কোয়ার বের করে ফেলো না, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে মানে এ প্লাস বি, এ মাইনাস বিতে কানেক্ট করে নাও, মানে ব্যাপারটা এরকম যে 40 যোগ 41 এটা একবার করে নাও, আর একটা 41 মাইনাস 40 করে নাও এই পোর্শনটু, তাহলে এইটাকে যোগ করলে কত হচ্ছে 81, আর এটা হচ্ছে 1, তার মানে এটা স্কোয়ার আছে ওইদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে ওসি যে মানটা হয়ে যাবে সেটা 9 হয়ে যাবে, তাহলে ওসি যে মানটা সেটা তোমার কত চলে আসছে 9 চলে আসছে। জাস্ট এই পার্টটুকে দেখো, এই যে এটা 9, তাহলে ইকুয়াল পার্টে ডিভাইড করে এটা 9 হলে এইটুকে 9, এটুকু 9 হয়ে যাবে, তাহলে 9 9 এটা টোটাল কত হচ্ছে 18, তার মানে এসির যে মানটা আমি পাচ্ছি সেটা 18 হয়ে যাচ্ছে, এসির মানটা পেয়ে যাচ্ছি 18, তাহলে 18 যদি হয়ে যায় আমরা জানি এরিয়া, এরিয়ার ফর্মুলা কি বলে হাফ ইন্টু d1 ইন্টু d2 মানে ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, তাহলে হাফ যদি এখান থেকে রাখো তাহলে হাফের রেসপেক্টে একটা ডায়াগোনাল তোমার 80 দেওয়া আছে আর একটা তোমার 18 বের করেছো, তো এটাকে 2 দিয়ে কাটলে এটা 9, তাহলে কত হচ্ছে 8 9 72, তার মানে 720 হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে, তার মানে এত বর্গ সেমি হবে, এরিয়া বলেছে না। এবার আসি লেখাটায়, যে আমি তো পুরো বোঝালাম ডিটেলসের কেসটা, এবার লেখাটায় আসি যে লেখাটা কিভাবে কি স্টার্ট করব, লেখাটা আমি কিভাবে কি স্টার্ট করব, দেখো ফার্স্টে আমি একটা পেজ নিলাম, লিখবে ধরি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি সেন্টিমিটার, ওকে গেল এ সেন্টিমিটার, প্রতিটি বাহু যদি এ সেন্টিমিটার হয় তাহলে রম্বসের পরিসীমা হবে 4a, এটা আছে,
তো এই 4A যেটা আছে এত সেন্টিমিটার, সেটাই তোমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুসারে আছে। তাহলে এটাই প্রশ্ন অনুসারে যে 4A আছে, 4A মানে বলেছে 164, তার মানে এখান থেকে এর মান হয়ে যাবে 41 সেন্টিমিটার। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহু আমি বের করে নিয়েছি, যেটা দেখাচ্ছিলাম। ওকে, এবার এই রম্বসের নামকরণ করেছো না, এবার নামকরণ হিসাবে লিখতে পারো, যে এইখানে লিখে দাও যে রম্বসে আমি নামটা লিখিনি, তো তোমরা লিখে দেবে অবশ্যই করে। কি নাম দিয়েছি? ABCD, ABCD রম্বস। এখানে নামকরণ করে দেবে ABCD, ABCD রম্বস, কারণ আমি পরে ওটা ইউজ করব। গেল তো? এবার এটার অ্যাকর্ডিং ফার্স্টে একটা কর্ণ দেওয়া আছে, যে রম্বসটির লিখবে প্রদত্ত চিত্রে, নর্মাল লিখলেও হবে যে BD কর্ণের দৈর্ঘ্য, BD কর্ণের দৈর্ঘ্য কত আছে? 80 সেমি। তাহলে এটা যদি 80 সেমি থাকে, তাহলে BD কে ডিভাইড করছি কততে? এখান থেকে OD, তাহলে OD হবে 40। তাহলে ওখান থেকে তুমি বের করে নাও যে OD ইকুয়ালস টু 40। কেন এটা 40 হচ্ছে, এটাকে একটু অবশ্যই দেখানো উচিত, কারণ এটা হয়ে যাবে BD/2। তাহলে BD/2 হলেই ওটা চলে আসবে 40 সেমি। কত হয়ে যাবে? 40 সেমি। নামকরণ দিয়েই করবে। ওকে, লিখলাম। এবার এটার রেসপেক্টে আমি একটা জিনিস দেখাবো, যে এখানে ত্রিভুজ DOC, কি লিখবো? ত্রিভুজ DOC, ত্রিভুজ DOC একটি সমকোণী, সমকোণী। তাহলে সমকোণী হলে আমরা এটাকে কাজে লাগাতে পারি না, কি ফর্মুলা ইউজ করব? পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে দাও। যে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয়ে যায়? OD স্কোয়ার OC স্কোয়ার, এই পার্টটুক লিখে দেবে, এই পুরো পোর্শনটাকে লিখে মানটাকে বের করবে। আমি লিখলাম না এটা, কারণ পড়ে নিয়েছি। তাহলে এখানে শুধু লিখবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। ওকে, তাহলে ওটার রেসপেক্টে তুমি এই পার্টটুক করবে, এই পার্টটুক করে দেবে। তাহলে এখান থেকে ওসির মান পেয়ে যাবে। তাহলে ওসির মান পেয়ে গেছো। দেখো, ওসির মান পেয়ে গেলে এসির মানও পেয়ে যাবে, কারণ ওর ডবল হয় এটা, আমি বুঝিয়ে দিয়েছি এটা। তাহলে ওখান থেকে পুরো স্টেপটাকে বসিয়ে দেবে, সেখান থেকে ওসির মান পেয়ে যাবে। ওসি মানে 9, তাহলে এসি কত হয়ে যাবে? দেখো ABCD, এসির মান হয়ে যাবে 18 সেমি, 18 সেমি। অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান সমান কি হয়? হাফ ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, এটার পরিচয় দিয়ে দেবে, কারণ আমরা জানি এরিয়া মানে হাফ D1 ইন্টু D2। জাস্ট এই পার্টটুক করে দেবে। D1 মানে প্রথম কর্ণ, D2 মানে দ্বিতীয় কর্ণ, জাস্ট এইটুক করলেই হয়ে যাবে। তাহলে এটার রেসপেক্টে এটা হাফ থাকলো, আর এইটা মানে একটা 80, আর একটা মানে হচ্ছে তোমার 18। তাহলে এটার রেসপেক্টে এটা 2 দিয়ে কেটে দাও, এটা 9, তার মানে এটা 720 অ্যান্সার পেয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে প্রপার লেখাটা। কিন্তু মেন কাজ হচ্ছে এই লজিকটাকে যদি, বা এই কোশ্চেনের প্যাটার্নটাকে যদি না ধরতে পারো, কাজ করতে পারবে না। কারণ এটা পরিমিতির কোশ্চেন, ভালো কোশ্চেন, ছোট কোশ্চেন, দেখতে দেখাচ্ছে ছোট, বাট অনেক কাজ আছে এখানে, কারণ তোমাকে এই পার্টটুক বের করতে হবে, ওটাই একটা কাজের বিষয়। অনেকটা মানে লেন্দি কোশ্চেনই বলতে পারো, দেখতে দেখাচ্ছে সহজ, বাট অনেকটাই লেখা আছে এতে। চলে আসুন নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন একটা ত্রিকোণমিতির কোশ্চেন রেখেছি, কারণ আমরা জানি যে পিএসসি কোথা থেকে কি কোশ্চেন দেবে কোনো ঠিক নেই, তার জন্য আমরা ত্রিকোণমিতির কিছু কোশ্চেন, বেসিক কোশ্চেনগুলো একটু দেখছি। ওকে, বেসিক কোশ্চেনগুলো একটু দেখছি, আর কিছু নয়। খেয়াল করো, এখান থেকে সাইনের ভ্যালু দেওয়া আছে, আর এখান থেকে ট্যান আর কোসেকের মান বের করতে হবে। এই অ্যাপ্রোচগুলো দেখিয়ে দেবো।
আর কিছু নয়, জাস্ট অ্যাপ্রোচটাকেই দেখাবো তাহলেই হবে। ওকে, খেয়াল করো, অনেকে আবার এটাকে ট্রিপলেট করে করবে, মানে সাইন থিটা তো দেওয়া আছে, সাইন থিটা মানে 3/5, তো অনেকে না 3 4 5 ট্রিপলেট দেখতে পাচ্ছে, ট্রিপলেট দেখে করলে হবে না, নর্মাল রাখতে হবে, ট্রিপলেটে করলে হবে না, কারণ পুরোটা লিখতে হবে, কারণ আমরা জানি ত্রিকোণমিতির যত সমস্ত ফর্মুলা সব আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে ট্রিপলেট কাজে লাগালে হবে না, ওটা তো আমাদের অবজেক্টিভ ওয়েতে চলে যাবে, ডেসক্রিপটিভ ওয়েতে আসতে হবে। তো খেয়াল করো এটার রেসপেক্টে কিভাবে করব, এটার রেসপেক্টে যদি করা হয় tan এর মান আমার দরকার, কোসেকের মান তো সাইনের উল্টো হয়, অবশ্যই আমি জানি, তাহলে এখান থেকে আমি যদি tan এর মান চাই, ফার্স্টে আমরা লিখবো, আমরা জানি এখান থেকে কি, আমরা জানি হচ্ছে cos থিটা সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখান থেকে মান পুট করে দাও, সাইনের মান কত 3/5, 3/5 তার এটা স্কোয়ার করে দাও, এখানে লিখবে মান বসিয়ে পাই, লিখে দেবে মান বসিয়ে পাই। তাহলে এটাকে সলভ করো, এই পোর্শনটাকে যদি সলভ করো, 3 এর স্কোয়ার করলে 9, এটা 25, 5 এর স্কোয়ার করলে, তাহলে এখান থেকে যদি সলভ করো, আমি স্টেপ জাম্প করলাম কারণ আমার জায়গা নেই, ওকে একবারে বলে দিলাম, কিন্তু তোমরা দেখিয়ে দেবে একটা লাইন, এখানে একটা লাইনে হবেই হবে। এখানে সলভ করলে কত 25, 25 মাইনাস 9 করলে 16, 16 মানে 4 আসবে, আর নিচে এটা 5 আসবে রুট করলে, তার মানে cos থিটার মান তুমি পেয়ে গেছো। তাহলে cos থিটার মান যদি আমি পেয়ে যাই তাহলেই কাজ হয়ে গেছে। কেন কাজ হয়ে গেছে? কারণ tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে এবার আমি কোশ্চেনটাকে পরের লাইনে স্টার্ট করব, যেটা আমি এখানে লিখছি। কোশ্চেনটাকে আগে লেখো, tan থিটা প্লাস কোসেক থিটা। দেখো tan থিটা মানে sin থিটা বাই cos থিটা প্লাস কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে এখান থেকে sin থিটার মানটা পুট করে দাও, 3/5 বসাও, 3/5 বাই cos থিটার মান 4/5 বসিয়ে দাও, 4/5 প্লাস আবার এখান থেকে sin থিটার মান কত 3/5 পুট করে দাও, 3/5। মানে বেসিক ত্রিকোণমিতি আমরা করছি, মানে খুব হার্ড লেভেলে লাগবে না, নর্মাল করছি। তাহলে এটা রেসপেক্টে আমরা পরের লাইনটুক এখানে এটা মুছে দিলাম, হ্যাঁ ওকে দেখে নাও। এবার এটা রেসপেক্টে দেখো এই পোর্শনটুক রিভার্সে হয়ে যাবে, 3/5 থাকলো, এটাকে গুণ করে এটা রিভার্স হয়ে যাবে, মানে 5 থাকবে আর এটা 4 থাকবে। আর এইটাকে তুমি উল্টো করে দাও, এটা উল্টো করে দিলে এটা 5/3 চলে আসবে, ব্যাস এইটুক। 5 5 কেটে যাচ্ছে, তাহলে নর্মালি এখান থেকে হয়ে যাবে। তাহলে এখান থেকে 5 5 ক্যান্সেল আউট, আর এটা হচ্ছে 3/4, আর এটা রেসপেক্টে 5/3 হচ্ছে। তাহলে এই পোর্শন থেকে আমাদের কাজ করলেই হয়ে যাবে। দেখো কত হচ্ছে, এলসিএম করলে 3 4 12, এটা হচ্ছে 3 3 9, আর এটা 4 5 20, তার মানে এটা হচ্ছে 29/12। তাহলে 29/12 হয়ে যাবে আমাদের এটার ক্ষেত্রে অ্যান্সারটা। কিন্তু যা যা প্রপার্টি ইউজ করব পাশে অবশ্যই করে এখানে লিখে দেবে, এটা প্রদত্ত আছে, ওকে এটা দেওয়া ছিল, এটা বের করলাম, উত্তরটা লিখে দেবে, জাস্ট এইটুকু। তো বেসিক জিনিসপত্রই আমরা ডিসকাস করবো ত্রিকোণমিতির ক্ষেত্রে, বেশি হার্ডে যাব না, দরকারও নেই। ওকে নেক্সট এই কোশ্চেনটা একদম সিমিলার কোশ্চেন, এটা এসডব্লিউ থাকবে, ওকে আমি একবার লিখে দিই। সাইন থিটা মানে এটা বলে দিয়েছে 12/13, লিখে প্র্যাকটিস করো, কারণ অ্যান্সার সবাই পারবে এটা, আর এটার মান তোমাকে বের করতে হবে। ওকে তো আজকে এই অবধি রাখবো, আর অবশ্যই করে তোমরা যা যা করালাম সেটা অবশ্যই দেখে নেবে কোথা থেকে কি করালাম। ওকে তো আর একবার একটু বলে দিই, যারা যারা কেপিএসআই আর ডাব্লিউপিএসআই মেন্সকে টার্গেট করছো, অবশ্যই করে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে যাবে, কারণ তোমাদের এখানে ফ্রি সেশন হতে চলেছে। অবশ্যই করে তোমরা এটা ইউটিউবের উপর পেয়ে যাবে, ক্লাসের নোটপত্র যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। ওকে আর যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।